ইসরায়েলি হামলায় একটি গোটা নগরী ধ্বংস হয়ে যাচ্ছে, গাজা এখন নিশ্চিহ্নের পথে এবং সেই দিনটাকেই সবাই শরণার্থে আজকের পুরো রাস্তায় পুরো দেশে আজ শোক পালিত হচ্ছে। এবং সেই সময়ে আমরা কিন্তু এই হামলা যখন প্ল্যানিং হচ্ছিল তখন কিন্তু আমরা আমাদের দেশে ঠিক ঈদের আমেজেই ছিলাম, কিন্তু ঈদের এই আমেজটা শেষ হতে না হতেই এমন একটি দুঃসংবাদ এবং পুরো সোশ্যাল মিডিয়াতে প্রচুর ছবি গাজার নিশ্চিহ্ন হওয়ার পথের, এই যে গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরো বালি বালি ছড়িয়ে আছে এবং জনমানব শূন্য হয়ে পড়েছে একটি পুরো দেশ। সেই শোকার্থেই আজকে সবার প্রতি সম্মান প্রদর্শন করছি এবং এর সুষ্ঠু বিচার হোক এবং সুষ্ঠু সমাধান হোক সেটাই আসলে চাইছি। এবং আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। ঈদটা শেষ হয়েছে, ঈদের শেষের এই সময়টাতে মনে কষ্ট নিয়ে হলেও জীবন চালিয়ে যেতে হয়। জীবন বহমান, গতিশীল এবং সেই গতিশীল জীবনেরই একটি উদযাপন। আমরা তো বেঁচে আছি এখন এবং যতক্ষণ আমাদের শরীরে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত নিজের জীবনকে সত্যিকার অর্থে উদযাপন করতে পারা, মানুষের তরে কাজে লাগানোর যে উদ্দেশ্যটা আছে সেই সব কিছু মিলিয়ে আসলে আমরা নেক্সাস টেলিভিশনে আজকে আড্ডা দিতে চাই, আলাপ করতে চাই, কথা বলতে চাই। ঈদ শেষ, তবুও ঈদের খানিকটা রেশ হয়তো মনে এখনও লেগে আছে। আর সেই ব্যাপারটা নিয়েই আজকের লেডিস ক্লাবের আড্ডা। আমাদের সাথে দুজন ভীষণ মিষ্টি অতিথি চলে এসেছেন। অতিথিও বলি না আমি তাদেরকে, আমরা বলি আমাদের বন্ধু, লেডিস ক্লাবের বন্ধু, যেমনটা আপনারা আমাদের বন্ধু। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে ভীষণ চেনা মানুষ, আপনারা সোশ্যাল মিডিয়াতে গেলেই এই মানুষটার মিষ্টি হাসি দেখতেই পান, রেহনুমা তারান্নুম। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ডিরেক্টর হিসেবে আছেন ক্লোদিং পার্টনারে। অনেক অনেক স্বাগত জানাই। Ahana, thank you so much for inviting me to your show. তার পাশেই আছেন ভীষণ গুণী মানুষ, তিনি একজন সাহিত্যিক, তিনি একজন প্রাবন্ধিক এবং কলাম লেখক। আমাদের সাথে আছেন রহিমা আক্তার মৌ। আপু স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে। আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন দুজন গুণবতী মানুষ আমাদের সাথে এসে কথা বলবেন আপনাদের সাথে এবং আমরা এসে তাদের জীবনবোধ, তাদের ঈদ কেমন গেল, এই সময়টা কিভাবে কাটাচ্ছে সবকিছুই তাদের কাছ থেকে শুনবো। আপনারাও এসে যুক্ত হতে পারেন কিন্তু, তাই না? আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতেই পারেন। আর রেহনুমা আপু, আমরা প্রচুর সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আপনি হবেন যেই ভাবনাটা কিভাবে আসলো? ওকে, সো আমার লাস্ট প্রফেশন যেটাতে আমি লিভ করি, আই ওয়াজ এ টিচার। সো আমি আমার জীবনের অর্ধেকটা সময় কিন্তু টিচিং করে কাটিয়েছি ফর অ্যাবাউট 20 years ইফ আই সে, যদি আমাকে নাম্বারটা জিজ্ঞেস করো। সো দেয়ার ওয়াজ আ সার্টেন টাইম, তখন আমার মনে হলো যে I'm not going to be teaching anymore because like I would retire. এরকমই একটা আমার চিন্তা ভাবনা ছিল। সো আমার ফ্যামিলি মেম্বার্সরা তখন আমাকে বললো, আমার হাজব্যান্ড আমাকে বললো যে তুমি ওয়ার্ক রিয়েলি হার্ড, এখন you can enjoy your life, like do what makes you happy, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। সো I started traveling, I travel blog as well, ওটা আমি বলবো। And then সো কারণ টিচিং পজিশনে যদি আমি থাকতাম, আমি কিন্তু যখন খুশি ট্রাভেল করতে পারতাম না। ইউ হ্যাভ টু বি দেয়ার উইথ দ্য কিডস, স্কুল একটা টার্ম থাকে। সো যখন তখন কিন্তু আমি ইচ্ছা হলো কোনো জায়গায় চলে গেলাম, আই কান্ট ডু দ্যাট। সো দ্যাটস দ্য রিজন আই লেফট টিচিং আফটার 20 years. And then I am doing something that is similar to teaching. I am a social media influencer. I influence people. আমি তোমাকে ইনফ্লুয়েন্স করি, তোমাকে ইন্সপায়ার করি। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। বাহ, বেশ বেশ চমৎকার যে একটা এনার্জিকে আরেকটা এনার্জিতে ডাইভার্ট করা ফর ইওর ওন হ্যাপিনেস। এটাকে হ্যাপিনেসে হালকা এফেক্ট করেছে তো না? অফ কোর্স অ্যান্ড এনিথিং দ্যাট মেক্স ইউ হ্যাপি, ইফ ইউ ডু দ্যাট ইউ উইল ডু ইওর বেস্ট। এবং ঈদের সিজনেই আছি আমরা, ঈদটা কেমন কাটলো সেটা একটু শুনি। ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। ইনফ্যাক্ট এখনো কিন্তু শেষ হয়নি, স্টিল এখন আমিও ঈদের মোডেই আছি, এখনো আমি ফিরে আসি নাই আমার কাজের মোডে। বাট আলহামদুলিল্লাহ ঈদ ওয়াজ রিয়েলি গুড উইথ ফ্যামিলি, উইথ ফ্রেন্ডস। খুব ভালো একটা ঈদ কাটিয়েছি। বাহ, ঈদে কি কি করেন সেগুলো শুনবো। তার আগে রহিমা আক্তার মৌ, আপনার কাছে আপু আসতে চাই এবং এসে জানতে চাই ঈদের সময় আপনার সাথে আমার দেখা, ঈদটা পরিবারের সাথে কেটেছে না কিভাবে কেটেছে একটু শুনি। না, ঈদটা আমার পরিবারের সাথে কেটেছে। আমি কুড়িগ্রাম এলাকার বউ, তো স্বাভাবিক অর্থে আমার ওইখানে ঈদ করতে যেতে হয়। তো এবার যখন আমি কুড়িগ্রামে যাইনি, যার কারণে সাভারে আমার বাবা মা থাকেন, আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আমি ঈদ করেছি। তো এটা আমার জন্য খুবই একটা ভালো ছিল যে আমি গ্রামে যাইনি, কিন্তু তারপরেও গ্রামের একটা মজা পেয়ে আসছে আমার ফ্যামিলির সাথে, বাবা মায়ের সাথে। আচ্ছা, সাভারকে আমরা বলি যে ঢাকাবাসী আপনারা, তাহলে আপনার এদিকে সাভারে বড় হওয়া হয়েছে এমনটাই কি? না, এরকম বড় হওয়া হয়নি। আমার সাভারে বাবা মা থাকেন,
তো আমাদের কাছে যখন আমরা ঢাকার একদম রাজধানীর মাঝখানে থাকি, তো আমাদের কাছে মনে হচ্ছে সাভারটাই মনে হয় যেন একটু গ্রামের মতো পরিবেশ, বাইরে যাওয়া, একটু সবুজের মধ্যে ঈদ করা, মানে ওখানে নগরায়ন অত তীব্রভাবে ঢাকার মতন হয়নি এখনো, তো সেই ক্ষেত্রে সাভার এখনো এনজয় করা যায়। এবং সেখান থেকে আসি যে কুড়িগ্রামে যেহেতু আপনি ঈদ করেন প্রতিবার, কুড়িগ্রামের বউ হওয়াটাকে আলাদা কোনো এক্সপিরিয়েন্স, মানে কুড়িগ্রামের বউ হিসেবে কোনো কালচার আছে যেটা আপনাকে ফলো করতে হয়? না, আমার ওইরকম ফলো করতে হয় না। আমার জন্মস্থান কিন্তু নোয়াখালীতে। আচ্ছা, আমি নোয়াখালীর মেয়ে, সবসময় আমি বলি নোয়াখালীর মেয়ে কুড়িগ্রামের বউ, তো এটা অনেক দূরত্ব। তো আমাকে কোনো কিছু বাধ্য হতে হয় না যে আমাকে এটা করতে হবে ওই অঞ্চলের, কিন্তু আমাদের দুই অঞ্চলের মধ্যে খাবারের কিছু তফাৎ আছে। আচ্ছা, ওই তফাৎগুলো নিয়ে আমি এনজয় করি, খুবই ভালো লাগে আমার। যেমন একটু শুনি, কারণ মানুষ আসলে জানতে চায় মাঝে মাঝে যে আসলে কুড়িগ্রামে কি আলাদা করে হয় বা নোয়াখালীতে আলাদা করে ঈদের সময় কি করা হয়। নোয়াখালীতে আসলে আমরা যখন আমার ছোটবেলাটা নোয়াখালীতে কেটেছে, তখন যেমন আমাদের ঈদের দিন কোনো বাধা ছিল না, আমরা যে কোনো কারো ঘরে যেতে পারতাম, মিষ্টিমুখ করতে পারতাম, যে কোনো খাবার বন্ধুরা মিলে সবাই একসাথে দল ধরে আমরা যাওয়া আসা করছি, সেটা ছিল। আর এটা আমার 90-এর আগে ছিল নোয়াখালীর ঈদ। তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক তফাৎ। আমরা সামান্য একটু মুরগির মাংস, একটু সেমাই রান্না, এটাই আমাদের কাছে অনেক বড় ঈদ ছিল। কিন্তু আমার বিয়ের পর নোয়াখালীতে ঈদ করা হয় নাই, আমি কুড়িগ্রামে ঈদ আর ঢাকায় ঈদ করছি। তো কুড়িগ্রামে যে জিনিসটা হলো যে আমি বলি, অনেকে বলে নোয়াখালীতে অতিথি আপ্যায়ন করে বেশি, আমি কিন্তু কুড়িগ্রামে এটা দেখেছি, অতিথি আপ্যায়ন খুব আন্তরিকতার সাথে মানে এই কাজগুলো করে। তো সেখানে গিয়ে আমি ফ্যামিলিগতভাবে ফ্যামিলির বড় বউ হিসাবে এই জিনিসগুলো দেখছি, এবং ওদের সাথে আমি অ্যাডজাস্ট করতে আমার কোনো সমস্যা হয়নি এরকম। আচ্ছা, মানে সংস্কৃতির দিক দিয়ে দুটো জায়গাতেই বেশ জমজমাট করে আপনারা ঈদ করেন। আমি মনে করি কি আমি যেখানে যে সেখানটাই একটু জমজমাট হয়ে যায়, মানে আমার পরিবারটা খুব আড্ডা দিই সবার সাথে। আমি এটাই মজা না, পরিবারের সাথে একটা সময় কাটাই। ঈদের সময় মানুষ ভাবে যে আসলে কোথায় গেলাম, কোথায় ট্রাভেল প্ল্যান করলাম, কিন্তু বাড়িতে সবার সাথে সময় কাটানো এটা অন্যরকম একটা লাক্সারি আমার কাছে মনে হয়। ওটা কিন্তু আপু হলো ঈদের সময়, এবার ঈদে রান্না বান্না কিছু মানে বাড়িতে করা হয় নাকি এমনিতে কি আয়োজন হয়? আচ্ছা, যদি অনেস্টলি বলি, রান্না আমি হচ্ছে বাসার ছোট বউ। তো আমি হলো সব ল্যাভিশ জিনিসগুলো আমি মানে সবাই সব করে দেয়, আমি সব রেডিমেড পাই। এটা বাসার ছোট হওয়ার একটা কিন্তু সুবিধা, রাইট? সো এটা আমি যেহেতু ছোট বউ, আমার কিছুই করতে হয় না। আমার যে উই লিভ ইন আ জয়েন্ট ফ্যামিলি, বাই দ্য ওয়ে, আমরা কিন্তু একসাথে থাকি। সো আমি 20 years যতদিন আমার আই হ্যাভ বিন টিচিং প্লাস আই হ্যাভ বিন ম্যারিড, আই হ্যাভ অলওয়েজ লিভড উইথ মাই মাদার ইন ল, মাই ব্রাদার ইন ল। So unfortunately last year my mother-in-law passed away. So it was obviously a very sad incident for us, যেহেতু আমি মানে বিয়ের পর থেকে তো তার সাথেই থেকেছি। So but এবার একটু ওর জন্য আমাদের একটু sad ছিল, because it was without her. But then again life goes on, সবকিছু তো চলতেই থাকে। বাট ওরকম রান্নার দায়িত্ব আসলে আমার বড় ভাবির, মানে she takes over রান্নার মানে কি মেনু and সেই সব ডিসাইড করে। আর আমরা বলতে পারি আমাদের চয়েসগুলো, ওকে আই ওয়ান্ট দিস, ঈদের সময় আমি চাই যে এটা বানাবো। তাহলে ছোট ছোট ডেজার্ট আইটেম গুলো তো আপনার করা হয় ডেফিনেটলি। ইফ ইউ সি মাই ভিডিওস দেখতে পারবেন আমার পেজে, মানে ওগুলো আমি পোস্ট করি, এনজয় করি। আই এনজয় ইটিং। এনজয়িং আমার কাছে মনে হয় যে যারা ডায়েট করছে বা কিছু জিনিস না খেয়ে রাখছে, আমার কাছে মনে হয় তাহলে জীবনের মানেটাই অর্ধেক হারিয়ে যায়। কারণ আমার মনে হয় খাওয়ার সময় যে আনন্দ, সেই আনন্দ অনেক কিছুতেই নাই। খাবার আসলে এক্সেপশনাল একটা ব্যাপার। আর রেনুমা আপু, এই যে ক্লোদিং পার্টনার নিয়ে একটু শুনি, যে দ্যাটস আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আই হার্ড। আমি বলি, সো মোস্ট পিপল অ্যাকচুয়ালি সি মি প্রমোটিং ব্র্যান্ডস এন্ড অল। হ্যাঁ, আই হার্ডলি টক অ্যাবাউট ওয়্যার আই ওয়ার্ক অ্যাকচুয়ালি হাফ অফ দ্য ডে। So আমার রুটিনটা হয় হলো, in the morning I have to go to work and I have to be there until afternoon, যদি আমার যে প্রমোশনাল কাজগুলো থাকে এগুলো বিকাল থেকে শুরু হয়। So what is my job at Clothing Partner is I am the director, one of the director, and then আমার job হচ্ছে mainly human resource টা দেখা। And what is Clothing Partner? It's a clothing company where we manufacture, where we source clothes for you. For example, brands like big brands like Zara, Pull&Bear, we also design for them. We also make clothes for them. Ogula amra Bangladeshe banay and we export. You know that. You see so many, when you go abroad, you see so many clothes made in Bangladesh, jeta onek amaderke proud feel koray. Right. So that is exactly what I do. But ami amar office e human resource
ঈদের ছুটি কয়দিন হবে, হু নিডস এ লিভ, মানে অল দিজ যেগুলো হিউম্যান রিসোর্সের ওই দিকটা আমি বেশি ওটা দেখাশোনা করি। অ্যান্ড মেজর ডিসিশনসগুলো তখন মানে আই গিভ মাই ইনপুট, ওকে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। দেশের বাইরে যেই মিটিংগুলো আমাদের হয়, সো আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাভ টু বি দেয়ার, মাই প্রেজেন্স ইজ ইম্পর্টেন্ট দেয়ার। সো এটা তো বেশ একটা আমার মনে হচ্ছে কঠিন কাজ, একসাথে দুটো রকমের। আমি দেখেছি আমার personal life-এও fair share of life presenting, brand promoting that I have done, কিন্তু it's time consuming, ready হওয়া থেকে শুরু করে। But you are doing this because you enjoy doing it, right? Right. তো সেই ক্ষেত্রে আমার তখন মনেই হয়েছে যে যতই আমি এনজয় করি না কেন, দিন শেষে যখন দায়িত্ব এসে যায় কাঁধে, তখন হলো টাইম কনজিউম যখন করে, রেডি হয়ে এক এক জায়গায় যাওয়া, নানান জায়গায় গিয়ে ব্র্যান্ড প্রমোট করা, ইট টেকস আ টোল অন মি। তো সেই ক্ষেত্রে আরও একটা জায়গায় অ্যাজ আ ডিরেক্টর আপনি কাজ করছেন, HR দেখছেন, তো এটা আসলে it's incredible that you do this, so thank you for existing. And আমরা রহিমা আক্তার মৌ আপুর কাছে এসে জানতে চাই, আপা লেখালেখির শখ কবে থেকে ডেভেলপ করেছে, বাড়িতে কে লিখতেন? না, আসলে আমি লেখালেখিটা হলো আমি যখন কোনো অফিসিয়াল জব করি না, আমি সম্পূর্ণ ফ্যামিলিগত, আমার বাচ্চাদের দেখাশোনা, স্কুল, মানে এই ধরনের কাজের সাথে সব কাজের পরেও আমাদের কিছুটা সময় থেকে যায় আমি মনে করি। তখন আমার চিন্তা হলো যে আমি কি করতে পারি ওই সময়টুকুতে। তখন পত্রিকায় যে লেখালেখিটা, আমাকে সর্বপ্রথম আমি পত্রিকায় যখন লিখি, পত্রিকায় যখন ছাপার অক্ষরে আমার নামটা আমি দেখতে পাই, এই যে একটা আনন্দ, যে নিজের হাতের লেখা তো নিজের বহুতবার নাম লিখেছে, কিন্তু পত্রিকার ছাপা অক্ষরে, এটা আমাকে খুবই আনন্দিত দেয়। এবং আমার মনে হয় আমি যতবার দেখি ততবারই আমার কাছে নতুন মনে হয় যে আমার নাম, এবং আপনার লেখাটা সব পত্রিকায় মানুষের কাছে কাছে পৌঁছে যাচ্ছে, তাই না? সবাই পড়তে পারছে আপনি যা লিখেছেন, আপনার ভাবনা। তো মানে প্রথমেই তো কেউ বড় করে লিখতে পারে না, তো আমি প্রথমে শুরু করেছি আমার চারপাশে যে ছোট ছোট ঘটনাগুলো, এগুলোকে আমি ছোট ছোট করে আমি পত্রিকায় লিখতাম। আর পত্রিকায় লিখে যখন প্রকাশ হতো তখনই আগ্রহটা বেড়ে যেত। আর আমার মনে হতো যে আমি যদি 5টা পাঠাই পত্রিকায়, একটা লেখা ছাপানো মানিয়ে আমার মানে আরও 5টা লিখতে আগ্রহী হয়ে ওঠা। সেইখান থেকে আমার লেখালেখি শুরু, এটা 2009 সালে। তো 9 সাল বলতে আমার সাংসারিক জীবনে প্রায় কিন্তু অনেক, আমার 94-তে আমার বিয়ে, আর 9 সাল অনেকটা সময় পার হয়ে গেছে, আমার 2 মেয়ে তখন আমার। তো ওদেরকে সাথে নিয়ে এই যে আমার লেখালেখি মধ্য বয়স থেকে, আমি বলি যে সংসারের মধ্য একটা সময় থেকে লেখালেখি শুরু করা, যার কারণে আমি লেখালেখিটা এখন পর্যন্ত চালিয়ে যেতে পারতেছি। বাহ, লেখালেখি কি বিষয় নিয়ে, মানে আপনার হাতে অনেকগুলো বই আছে, তার মানে আপনি কি এগুলো আপনার লেখা এবং পাবলিশড হয়েছে? জি, এগুলো আমার লেখা বই, আমার সর্বমোট 25টা বই প্রকাশিত হয়েছে। আচ্ছা। আর এর মধ্যে কিন্তু আমার কোনো কবিতার বই নেই, ছড়ার বই নেই, মানে আমি পদ্য লিখি না, আমি গদ্য লিখি, প্রবন্ধ লেখা হয়। জি, গল্প লিখি, আমার একমাত্র উপন্যাস আসছে। আর আমি বিশেষ করে নারীদেরকে নিয়ে বিশেষ কাজ করি, যেটা হলো নারীদের যে কোনো কাজ নিয়ে আমি পত্রিকায় ফিচার লিখতে পারি, আমি প্রবন্ধ লিখতে পারি, আমি কলাম লিখতে পারি, যে কোনো পত্রিকায় আমরা লিখতে পারি। আমরা মানে আমাদের কোনো ওইটা কোনো বাধা নাই, যে আমরা আমাদের টপিকসের উপরেই আমরা লিখতে পারি, পত্রিকায় আসে। তো আমি নারীদেরকে নিয়ে যে কাজগুলো করতেছি, যে আমাদের সব সময়ের সব কিছুর সাথে নারীদের কিন্তু অংশগ্রহণ একেবারেই জড়িত, কিন্তু সেটা কিছু আমাদের প্রকাশে আসে, কিছু কম আসে। তো আমার ওখান থেকে আমার মনে হলো যে আমি যদি ওইরকম কিছু কাজ করি, কারণ আমার বাহিরে গিয়ে আমি যে মাঠে যে কাজ করা সেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ আমি ফ্যামিলিকে সময় দিতে হয় আমাকে। তখন আমি ঘরে বসে যে আমার প্রবন্ধ, আমাদের নারীদেরকে নিয়ে একটু কাজ করা, সেই কাজ করা থেকে আমি আমাদের ভাষা আন্দোলনের কথা বলি, যে ভাষা আন্দোলনে আমাদের নারীদের অবদান অনেক, একেবারে। তো সেখান থেকে আমি ভাষা আন্দোলন মানে আমাদের 21শে ফেব্রুয়ারি, 21-এরটার সাথে মিল রেখে আমি 21 জন নারীকে নিয়ে এখানে ওনারা কিভাবে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেগুলোকে আমি তুলে ধরেছি, যে নারীদের। তো আমরা যখন ভাষা নিয়ে যখন কাজ করি, এরপরে চলে আসে কিন্তু আমাদের 71-এর কথা। সেই 71-এর জন্য আমি 71 নারী, মানে নামের সাথে কিন্তু মিল আছে আমার, বলতে হবে না। এখানে 16 ডিসেম্বরের সাথে মিল রেখে আমি 16 জনকে এখানে ফিচার করেছি, রেখেছি। আর আরেকটা হলো যে আমি যখন নিজেই কলমে কন্যা, আমি নিজেকে কলম কন্যা বলি, কারণ আমার হাতে একটা কলম আছে। তো সেই কলম কন্যাদেরকে নিয়ে আমার এই কাজটা, এটা হলো আমাদের চন্দ্রাবতী 1550 খ্রিস্টাব্দে উনি লেখা লিখছিলেন। তো সেই থেকে আমাদের এখনকার সেলিনা আপাকে নিয়ে ওনার জন্মদিনে আমি কয়েকটা লেখা লেখার পর
আপা খুব খুশি হয়েছে এবং খুশি হয়ে আমাকে বলছে যে মৌ, সবাই কিন্তু গল্প উপন্যাস লিখতে হবে না, তুমি যেটা করতেছো এটা কিন্তু অনেক ভালো কাজ। ওনার এই আগ্রহটাই আমাকে এই নারীদেরকে নিয়ে, বিশেষ করে নারীদেরকে এই কাজগুলো, যে আমার মনে হচ্ছে আমি একজন নারী হয়ে ওনাদেরকে একটা আমি এক মলাটে অন্তত পক্ষে রাখি। এবং রিসার্চ বেসড একটা কাজ, আপনার নিজেরও পড়াশোনাটা খুব তুখর থাকতে হয়। হ্যাঁ, এটা যখন আমি 71 নিয়ে যখন কাজ করি তখন আমি কিন্তু অনেক বই আমাকে সংগ্রহ করতে হয়েছে, ওগুলো পড়তে হয়েছে, নোট করতে হয়েছে আমাকে। আর আরেকটা কথা, এত বই কিন্তু কেনা সম্ভব না, আমি অনেক বই অনেকের কাছ থেকে হাওলাতে নিয়েছি, যে আমার কাজ শেষ হবে তারপর আমি দিয়ে দেব। ঠিক ওইরকমই যে আমি যখন এক একজন নারীকে নিয়ে লিখি, আর আমার কলমকন্যা বইটা নিয়ে আমার আরও চিন্তা ভাবনা আছে, সামনে আমি এখানে 25 জন আছে, এরপর আমি আরও 25 জনকে নিয়ে লিখবো। এই 25 জনের মধ্যে আমি একটা যেটা বলছি, যাদেরকে নিয়ে আমি লিখবো ওনাদের কিছু বই আমাকে পাঠিয়ে দিবেন, 5-10টা বই, তাহলে আমি বই না কিনে সারতে পারবো। একেবারে আরো শুনবো এই জায়গাটা, আরো একটু আড্ডার তো আসলে পুরো সময়টাই পড়ে আছে, একটা বিরতি নিয়ে আসি। একটা বিরতির সময়ও হয়ে গেছে, কথা বলতে বলতেই চমৎকার একটা আড্ডা হবে বুঝতেই পারছি। নিয়ে নিচ্ছি একটা বিরতি, ফিরে এসে দেবো অনেক অনেক আড্ডা। বিরতির পরে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে দুজন ভীষণ সুন্দর এবং গুণবতী দুজন নারী যুক্ত হয়েছেন, যারা কিনা তাদের ঈদের আয়োজন, আলাপ এবং তাদের জীবনের নানান গল্প আমাদের সাথে ভাগাভাগি করবেন। সাথে আপনারাও অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের এই আয়োজন একই সাথে যাচ্ছে আপনার টেলিভিশনে এবং সাথে নেক্সাস লাইফস্টাইল ফেসবুক পেজে এবং নেক্সাস টেলিভিশন ইউটিউব চ্যানেলে, সবখানে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। মন্তব্য বাক্সে আপনাদের মতামতগুলো অবশ্যই লিখতেই পারেন। আমরা এসে আপুর লেখালেখি নিয়ে শুনছিলাম এবং বেশ একটু সিগনিফিকেন্ট লেখার চেষ্টা করেন, মানে যাই লিখছেন না কেন সেটার সাথে নিজের একটা টাচ, নিজের একটা আলাদা যে বৈশিষ্ট্য, যেমন আপনি যখন 21 নিয়ে লিখছেন, 21 জন নারীকে মেনশন করছেন, এগুলো আসলে সুন্দর ভাবনা আমি বলবো। এবং এই ভাবনাগুলো এবং লেখালেখির শুরুর পেছনে বাড়িতে কেউ এনকারেজ করেছে নাকি নিজে থেকেই খুব চেষ্টা ছিল সবসময়? না, আমি যেটা এখন দেখতেছি যে আমার ভাই বোন সবাই কিন্তু একটু একটু লিখতো ওরা, কিন্তু কেউ প্রকাশে আসেনি। ওদের ডায়েরি দেখা গেছে যে কবিতা লিখছে, অনেক ছোট ছোট গল্প লিখছে, কিন্তু কেউ প্রকাশে আসে নাই। তো আমার প্রকাশে আসার কারণ হলো, আমি মনে করি যে আমি কোনো জব করি না, যার কারণে হয়তো বা আমি চেয়েছিলাম এই পেশাটাকে, এটাকে আমার পেশা হিসাবে নিতে। এখন আমি আমার পেশাই মনে করি এটাকে। আর আমাকে সবসময় উৎসাহ দিয়ে এসছে আমার 2 মেয়ে। বাহ, 2 মেয়ে এখন কে কোথায় পড়ছে, কি করছে? আমার বড় মেয়ে, ওর বিয়ে হয়েছে 6 বছর হলো, ও ফিনল্যান্ডে থাকে, ওইখানে পড়াশোনা করতে গেছে হাজবেন্ড সহ। আর ছোট মেয়ে ব্রাক ইউনিভার্সিটিতে পড়তেছে, সিএসিতে। বাহ, তাহলে একজন সফল মাও আপনি, যে মেয়েরা কিন্তু এখন বেশ ভালো করছে এবং পড়াশোনাও শেষ করার দিকে আছে। রেহনুমা আপুর কাছে আসি, একটু যদি জানতে চাই প্রতিবন্ধকতা নিয়ে, যে কাজ শুরুর আগে কিংবা নিজের যে কোনো কাজের আগে বাড়ি থেকে কোনো প্রতিবন্ধকতা বা সামাজিক কোনো অসুবিধা কখনো ফেস করেছেন কিনা? ওয়েল, আমি মনে করি যে আই হ্যাভ রিচড আ সার্টেন এজ, এখানে কিন্তু এই টাইমে আমার ওই রাইটটা আছে যে আই ক্যান টেক মাই ওন ডিসিশন, লাইক আই এম নট 18 or আই এম নট 16। হ্যাঁ, সো আমরা আসলে বড়ই হয়েছি ওভাবে, উই নো হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। আর এটা আমরা জানি যে ইউ ক্যান গো আনটিল দিস মাচ, এরপরে আসলে আর যাওয়া যাবে না বলবো না, মানে আমি নিজেই যাব না, এরপরে আমি এটা আর করবো না, বিকজ দিস ইজ নট মি, মানে চাইলে আমি এটা করতে পারবো না। সো আই নো মাই লিমিটেশনস। হ্যাঁ, এটা একটা প্রথমে ছিল। সো অবভিয়াসলি যখন আমি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সিংটা স্টার্ট করলাম, ইট ওয়াজন্ট এত বেশি কিন্তু ছিল না বাংলাদেশে। হ্যাঁ, জাস্ট আ ফিউ পিপল স্টার্টেড ডিউরিং কোভিড। হ্যাঁ, আর তখন একটা রেস্ট্রিকশনস ছিল, ওই যে কোভিডের সময় আমার যে একটু কাজ করতে হতো, তখন আমি যদি প্রতিবন্ধকতা, ইফ ইউ টক অ্যাবাউট ইট, দ্যাট ওয়াজ দি প্রবলেম আই ফেসড। অবভিয়াসলি সবাই আমাকে কেয়ার করছিল, আমার জন্যই বলছিল যে এর মধ্যে যেও না, কাজ করো না, লুক আফটার ইয়োরসেলফ, বিকজ অ্যাকচুয়ালি আমি কাজ থেকে আই গট মাইসেলফ কোভিড। হ্যাঁ, সো ইউ নো দিস থিংস আমার ভালোর জন্যই বলেছিল, আই গট কোভিড, বাট দিস আর অল পার্ট অফ লাইফ, তাই না? তোমার তো এগুলো নিজেকে সহ্য করতে হবে, ইউ লার্ন ফ্রম অল দিস। সো সেই হিসাবে আমি নিয়েছি, বাট আমি কখনোই বলবো না যে বাসার থেকে ওরকম। এভরিবডি সাপোর্টেড মি, এভরিবডি লাভ হোয়াট আই এম ডুইং,
and they were all very supportive. অনেক এনকারেজিং একটা ফ্যামিলি থাকলে কাজ আসলে আরো সহজ লাগে, তাই না? বেশি আরামও লাগে। আমি একটা তোমাকে কথা বলি, অহনা, সিন্স ইউ আর অলসো ডুইং দিস, তুমি আমার সাথে এটা এগ্রি করবে। আই কল ইউ তুমি বিকজ আই ফিল ইউ মাচ ইয়াঙ্গার দেন মি। সো আমরা যে কাজটা করি, লাইক কামিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, আমি জানি না তুমি এটা ফেস করো কিনা, বাট আই ফেস, ইফ আই এম ইন আ ব্যাড মুড আই কান্ট বি হ্যাপি, মানে আমার ওটা সামনে চলে আসতে চাই। ইউ ফেস দ্যাট অ্যাজ ওয়েল, রাইট? বাট করতে হয়, তোমাকে করতে হয়। তুমি মিথ্যামিথ্যি দেখাও সবাইকে, ইউ ভেরি হ্যাপি, ইউ আর স্মাইলিং, বাট আমার না সবসময় আই কান্ট ডু দ্যাট। মানে আমার লাইফের আগে যদি ইফ আই এম স্যাড অর আই এম আপসেট, ইট উইল শো, ইট উইল শো। আই মিন আই কান্ট গিভ ইন মাই বেস্ট। সো আই রিয়েলি অলওয়েজ সবাইকে আমি বলি যে মানে এটা তো তুমি এক্সপেক্ট করো তোমার ফ্যামিলি থেকে, ওইটাই বলি যে আগে আমার সাথে প্লিজ কোনো কিছু নিয়ে জাস্ট কিপ মি হ্যাপি, বাট চলে আসে তোমার মুখে, কিন্তু তোমার মুখের সামনে চলে আসবে, নো ম্যাটার হাউ মাচ ইউ সে অহনা, আই নো ইট হ্যাপেন্স টু ইউ অ্যাজ ওয়েল। না, ইট এফেক্টস মাই ওয়ার্ক, ইট এফেক্টস, রাইট? ইট এফেক্টস ইওর ওয়ার্ক। তুমি কাজের মধ্যে তোমার তখন ওটার মাথার মধ্যে হতে থাকে। সো দ্যাট ইজ সামথিং অ্যাকচুয়ালি, বিকজ देयर इज नो चांस অফ রিটেক, রাইট? ইউ আর ডুইং ইট, হোয়াট ইউ আর ডুইং রাইট নাও, তুমি এটা লাইভ করছো। what we are doing right now is live, so there's no chance of retake. তুমি যা হচ্ছে একবারই হচ্ছে, যা বলছো একবারই বলছো। এটা কিন্তু একটা বিষয় না, এটাই আমিও চাই। আমিও সবসময় মানুষকে বলি যে যতই আমাকে ক্যামেরাতে হ্যাপি দেখা যাক না কেন, ডোন্ট গিভ মি পেইন, কারণ কাজের আগে এই জিনিসটা মানসিকভাবে খুব কষ্ট দেয়, এবং যতই তারা মনে করছে না কেন ক্যামেরাতে তো ঠিকই লাগছে, আসলে আমি ঠিক নাই। এক্স্যাক্টলি, বিকজ উই নো হোয়াট ইউ আর গোইং থ্রু, তাই না? বলো। রাইট। আপুর সাথেও কি লেখালেখির পেছনে মানে কেউ যখন কোনো একটা মনোকষ্ট দিয়ে ফেলে তখন কি লেখালেখিতে এফেক্ট পড়ে না? আসলে এফেক্ট পড়ে, কিন্তু ওই কষ্টটা থেকে কিন্তু আরেকটা লেখার জন্য আরেকটা লেখা আসে। বাহ, কি ভালো। আমরা যখন আনন্দে থাকি তখন কিন্তু আমাদের কলমে কিন্তু আনন্দের কথাগুলো আসে, আবার যখন একটু কষ্টে থাকি তখন কিন্তু কষ্টের কথাটা চলে আসে। সেটা আমি যখন কবিতা লিখি না তখন গল্পের মধ্যে সেটা দেওয়া যায়, অথবা ওই নোটটা লিখে রাখি, কোনো একটা কষ্টের গল্পের মধ্যে সেটাকে দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এবং আমি দেখেছি যে ভালো মনে আসলে অত লেখা আসে না। আমিও মানে আপনার মতো অনেকগুলো বই নেই, আমার একটা বই এসেছে বইমেলায়, তো আমি শুধু খুব মন খারাপে নানান কিছু লিখতে পারি, এবং মন খারাপ ছাড়া আমি বাকি সময় এত হ্যাপি থাকি যে লেখার মতো, কলম ধরার মতো আমার ইচ্ছাই থাকে না। আমার একটা কোয়েশ্চেন আছে তোমাদের দুজনকেই, মানে আমার সামনে এত ট্যালেন্টেড পারসন কেন আছে? এভরিওয়ান ইজ আ রাইটার। ও মাই গড, আমি নিজেকে খুবই কি বলে এটাকে, অসহায় নগণ্য ফিল করছি। দ্যাটস দ্য কারেক্ট ওয়ার্ড, আমি নগণ্য ফিল করছি। তোমার বই বের হয়ে গেছে, আপার তো বই আছে, মানে আই ওয়াজ লিসনিং টু হার স্টোরি and you are saying that you have a book as well, and I'm feeling very I'm frustrated আমি ওটা ওই একবার লিখেছি, এরপরে হয়তো দুঃখ আমাকে ছেড়ে চলে গেছে, এজন্য আমার লেখাও বন্ধ হয়ে গেছে। তো একটাই আমার কোভিডের আগে একটা বই এসেছিল, আমার মা আমাকে 100 বার কোভিডে বলছে যে এখন তো বসেই আছো, একটু কিছু লেখো। আমি বলি লেখা তো আর আসছে না, সারাক্ষণ রান্না করতে ইচ্ছে করছিল। কোভিডের সময় আমরা সর্বোচ্চ রান্না শিখেছি, করেছি, এরকম একটা সময় গেছে। ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ ব্লেসিং ইন ডিসগাইজ। আমার মাঝে মাঝে মনে হয় যে এই সময়টা মানুষ যখন চুপচাপ বসে থাকে তখন সে নিজের ইনার ট্যালেন্টকে খুঁজে খুঁজে বের করে আনে। ইমাজিন থিংস দ্যাট হ্যাপেন্ড ডিউরিং কোভিড, সবাই সবার ট্যালেন্ট গুলো কিন্তু বের করেছে। আই মিন আই স্টার্টেড ওয়ার্কিং আ লিটল বিফোর কোভিড অর কোভিড, এবং সর্বোচ্চ উদ্যোক্তা বেরিয়ে এসেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের ফেসবুক থেকে যে আর্ন করা যায়, নানান কিছু করা যায়, এগুলো কিন্তু ওই সময়েরই উদ্ভাবন আমি বলবো। রেহমা আপুর কাছে এসে আরেকটু জানতে চাই যে ঈদের ছোটবেলা এবং বড়বেলা এটা তো একটা পার্থক্য এসেছে, এখন আসলে আমেজের পরিবর্তন কি দেখেন? ওকে, সো আমি তো আই হ্যাভ স্টাডিড ইন ঢাকা, সো আই হ্যাভ অলওয়েজ লিভড ইন ঢাকা, সবসময় ঢাকায় থাকতাম। ছোটবেলা আর বড়বেলার মধ্যে ডিফারেন্স হচ্ছে, ছোটবেলায় অবভিয়াসলি তোমার প্যারেন্টস তোমাকে কিনে দিবে, ওটার উপর ডিপেন্ডেন্ট থাকতাম। বাট নাও আমার বেশি ভালো লাগে দ্যাট আই গিভ এভরিবডি, মানে লাভিং ইজ গিভিং, এরকম। হ্যাঁ, তা তো বটে, কিন্তু আমার কেন যেন পেতেই মজা লাগতো, এখন দিতে সময় আমার এত মজা লাগে না। আমার সবাই আমাকে গিফট দিচ্ছে না কেন? মাই এজ দেন ইউ উইল ফিল লাইক দ্যাট। ওকে, মানে অলরেডি আই হ্যাভ টু গিভ সালামি, এন্ড আমার মনে হচ্ছে আমি কি বড় হয়ে গেলাম, এখন আমাকে সালামি দিতে হবে? কেন দিচ্ছি, কেন জানি, মানে সবাইকে দিতে ইট ফিলস রিয়েলি গুড when you are giving to everybody, so that's the difference. ছোটবেলায় তো পেতাম, আই ডোন্ট থিংক ছোটবেলায় আমি কাউকে দিতাম। তো এটাই তো, আমি ঈদের সময় আরো নানান আমেজ নিয়ে কথা হবে। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, সেই বেরসিক বিরতিটা নিয়ে আবার ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। ডোন্ট গো এনিওয়্যার, কিপ অন সিইং নেক্সাস টেলিভিশন।
ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর এবং আপনারা সবাই আর দেরি না করে ইতোমধ্যেই যুক্ত হয়ে যাবেন, কারণ এর থেকে বেশি যদি দেরি করে ফেলেন শেষে গিয়ে কিন্তু একটা হট্টগোল বেঁধে যায়। দেখেছেন না আপনারা, আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন, নিজের গল্পগুলো বলতে পারছেন, আপনাদের মনে কি চলছে। কেউ হয়তো শুনছে না, আমি কিন্তু শুনবো, আমরা শুনবো, তাই চলে আসুন খুব জলদি। এদিকে আমি ব্র্যান্ড প্রমোটিং নিয়েও যদি শুনি, এবং ঈদের নানান সময় দেখলাম যে এত বেশি লাইভস এন্ড এত বেশি প্রমোটার, এভরিওয়ান ইজ আ ব্র্যান্ড প্রমোটার nowadays, everybody is a content creator nowadays. So how does that make you feel, because you're one of the starting influencer of days? Okay, Ahona, now to tell you from the very beginning, tell me how many people you follow. You don't follow everybody. না, সবাইকে কিন্তু সবাই ফলো করে না। সো আমি যদি আমার কথাই বলি, সো মাই ফলোয়ার্স হ্যাভ বিল্ট আপ আ রিলেশনশিপ উইথ মি। ওরা আমাকে ট্রাস্ট করে, ওরা আমার ব্যবহার পছন্দ করে, ওরা আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য ট্রাস্ট। সো সেই ট্রাস্টটা তো আমাকে রাখতে হবে, অনেস্টিটা আমাকে রাখতে হবে। সো সবসময় আমি অনেক বড় বড় করে এই কথাটাই বলি যে আই উইল ওনলি প্রমোট সামথিং দ্যাট আই উইল ওয়্যার মাই সেলফ। হ্যাঁ, আমাকে তুমি ইউ আর পেইং মি অ্যান্ড আই এম প্রমোটিং ইউর ব্র্যান্ড, দ্যাট ইজ নট মি। সো আমার এরকম যখন ব্র্যান্ডগুলো আমাকে বলে যে ওকে উই আর পেইং ইউর রেমিনারেশন, আপনি একটু আপু আমাদের এটা একটু প্রমোট করেন। সো ইউ নো হোয়াট ইজ মাই ফার্স্ট অ্যান্সার? দ্য ফার্স্ট থিং আমি তাদেরকে বলি যে আপু, মাই ফলোয়ার্স ওয়ন্ট বি এবল টু রিলেট উইথ ইউর প্রোডাক্টস, বিকজ আমি তো আমার ফলোয়ার্সদেরকে চিনি, মানে ওরা তো আমাকে দেখে ইনফ্লুয়েন্সড হয়, ইন্সপায়ার্ড হয়। সো আমি যেটা পড়ি ওটা ওরা পছন্দ করে। সো আমি যদি ওটা পছন্দ না করছি, মানে আমার তেমন একটা হয়তো ভালো লাগছে না, সো আই নো দ্যাট মাই ফলোয়ার্স উইল নট লাইক ইট। হ্যাঁ, সো ওইটা তোমাকে বেছে বেছে কাজ করতে হবে। ইউ হ্যাভ টু চুজ, ইউ কান্ট জাস্ট মানে randomly promote everything. হ্যাঁ, মানে মানি ইজ নট অলওয়েজ এভরিথিং। হ্যাঁ, সো তুমি পাচ্ছ অ্যান্ড ইউ আর ওয়ার্কিং ফর এভরিবডি, ইউ কান্ট ডু দ্যাট। তোমাকে একটু তোমার কোয়ালিটি মেনটেন করতে হবে, তাই না? একটু ডিফারেন্ট থাকতে হবে ফ্রম দ্য লট। এই যে তুমি বললে এভরিবডি ইজ আ প্রমোটার, নট এভরিওয়ান উইল ফলো এভরিবডি। ওরা কিন্তু বেছে বেছে জানে যে আচ্ছা ঠিক আছে একে ফলো করলে উই উইল সি সাম গুড স্টাফ, আর অনেকেই জানে যে আচ্ছা ও তো সবাইকেই প্রমোট করবে টাকার জন্য। ওকে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড দি আদার প্রমোটার্স। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড, বিকজ আমি দেখেছি যে কিছু মানুষ আছেন যারা মিথ্যে করে প্রমোট করছেন, তাদের কিন্তু এটা একটা সার্টেন টাইম পর্যন্তই তাকে কেউ ফলো করছে। যখন একটা মানুষের ট্রাস্টটা আর বিল্ড থাকে না, বা একটা স্কিন কেয়ার কেউ লঞ্চ করছে, বাট ওর কাছে গতকালই স্কিন কেয়ারটা এসেছে, আজকেই রিভিউ দেওয়া শুরু করেছে, দ্যাট ক্রিয়েটস ট্রাস্ট ইস্যুস ইন মি অ্যাজ ওয়েল। তখন আমিও তাকে আর ফলো আসলে নিজেও করি না। তো এই জিনিসটা আমিও নিজের ক্ষেত্রে মেনটেন করি যে হোয়াট এভার আই ইউজ, আমি যেটা দৈনন্দিন ধরে 1-2 বছর ধরে ইউজ করছি, সেই স্কিন কেয়ার রুটিন হয়তো আমি আমার রিলে বানাতে পারি, কিন্তু আমি গতকাল আমাকে কেউ কিছু পাঠিয়েছে ওটা দিয়ে মাখরা শুরু করে দিলাম, এটা আমাকে কষ্ট দেয়। 5 স্কিন কেয়ার প্রোডাক্টস ক্যান ইউ? তুমি কি তাহলে তো, বিকজ ইউ নো when we were small একটা রুল ছিল, মডেলসরা যখন প্রমোট করবে কোনো ব্র্যান্ড, একটা মডেল কিন্তু একটা শ্যাম্পুকেই প্রমোট করতো, মানে she was that was her contract, right? Because okay, maybe like 2 but not 5. You can't say everything is good at the same time, তাই না? এটা তো করলে তো তুমি তো নিজের সঙ্গে you're not being genuine, you're not being correct. এবং এই রুলটাও তৈরি হয়েছে যে তুমি আমার ব্র্যান্ডের সাথে ইনক্লাইন্ড হয়ে থাকো, এটার কারণটাই হলো টু ক্রিয়েট দ্যাট ট্রাস্ট ইন পিপল। সো এটা বেশ একটা চমৎকার বিষয় আপনি তুলে ধরেছেন। এদিকে মৌ আপুও চমৎকার কিছু কাজ করেন এবং আপনার বেশ কিছু লেখার টপিক আছে, তো সেক্ষেত্রে আমি জানতে চাই কোনো একটা বিশেষ বই যেটা আপনার মনের খুব কাছের। সেটা হলো কি একেবারে ভিন্ন একটা বই। এই বইটা হলো কি গল্পে গল্পে ফেব্রুয়ারি। ঠিক আমার নামটার মধ্যে বোঝা যাচ্ছে ফেব্রুয়ারিকে নিয়ে কিছু একটা গল্প। হ্যাঁ, এই বইটা যখন আমার 24 সালে আসছে, আসার পরে বইটা খুব পছন্দ করেছে। কেন? দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। আমরা সবাই তো বই চোখ দিয়ে দেখে বই পড়ি, দৃষ্টি প্রতিবন্ধীরা কিন্তু হাতে ছুঁয়ে ছুঁয়ে বই পড়ে। আচ্ছা, আমার এই বইটা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই বছর হয়েছে। তা আমি যখন বইমেলায় গিয়ে ওদেরকে দেখি যে ওরা আমার এই বইটাকে ধরে ধরে পড়তেছে। মানে এখানে ওই যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে একটা আলাদা প্যাটার্ন ফলো করা হয়, প্রিন্ট। আচ্ছা, এটা ওই কপিটা আনতে, আচ্ছা, ওদের জন্য আলাদা বই আছে, দেখেন ওদের একটা আলাদা প্যাটার্ন আছে, ডট ডট করে কেটে কেটে দেওয়া থাকে, পুরো সাদা, সাদার মধ্যে যে মানে পিন দিয়ে, মনোজন পিন দিয়ে করা, ওরা ওইটা ধরে ধরে পড়তেছে। আর ওরা যখন পড়ে আমার মনে হচ্ছে কি আমার শরীরটা না শিউরে উঠে, যে সাদা পেজের মধ্যে ওরা বর্ণ খুঁজে পায় কোথায়।
এটা আমার জন্য আমার মনে হচ্ছে যে আমার কাজের মধ্যে সর্বসেরা কাজ এটা আমার, মানে আমি এতটা আনন্দিত এই কাজটা করতে পেরে। আপনি খুব চমৎকার একটা উদ্যোগ তো নিয়েছেনই বটে, কারণ প্রত্যেকটা মানুষ, আমি দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে আমার রেডিওতে নানান কারণে কথা হতো, আমি যখন রেডিওতে অ্যাক্টিভলি কাজ করতাম, আমাকে একটা দৃষ্টি প্রতিবন্ধী, ওদের একটা অর্গানাইজেশনই আছে, ওরা সবাই মিলে রেডিও শুনতো, টিভিতেও তারা দেখে না, তো ওরা রেডিও শুনে শুনে ওরা এই যে কিছু একটা শুনতে পায়, কিছু একটা পড়তে পারে, ওদের পড়ার আগ্রহ, কবিতা পড়ার আগ্রহ, তারা আমাকে বলে বলে শোনাতো। সো এই সময় আমি ডেভেলপ করেছি যে ওদের আসলে মাইন্ড এত বেশি কালারফুল, একটা পাশ হয়তো তারা দেখতে পারছে না, কিন্তু ভেতরটা ততই বেশি কালারফুল করে তৈরি হচ্ছে। সো আপনি যে তাদের জন্য লেখা তৈরি করেছেন এবং সেখান থেকে তারা শিখতে পারবে, চমৎকার একটা ব্যাপার। এটাই যে ওরা চোখে দেখে না, কিন্তু ওরা কিন্তু সম্পূর্ণ, এবং আমাদের চাইতে ওরা অনেক বেশি বুঝে, অল্পতে ওরা অনেক কিছু বুঝে যায় এবং সেন্স আরো ডেভেলপড থাকে। আমাদের যখন একটা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়, বাকি সবকিছু আরো প্রখর হওয়া শুরু করে। এবং ওরা যখন দেখলো যে কি আমি লেখক ওদের স্টলে আসি, এটা যে ওদের কত আনন্দ। অনেকের যাদের বই আসছে, আমার একটা হিসাব বলছে এই পর্যন্ত আমাদের দেশে 160টা ব্রেল বই হয়েছে। এটাকে ব্রেল বই বলা হয়, স্পর্শ ব্রেল প্রকাশনা থেকে আসছে বইটা। তো ওরা যে লেখক পাশে লেখকের বইটা পড়ছে, ওরা যেমন আনন্দিত, আর আমার তো আনন্দ প্রকাশ করতে পারবো না। বাহ, কি সুন্দর, খুবই ভালো একটা ব্যাপার। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করবেন, এটা কেন মাথায় আসলো, বা কোনো ঘটনা কি আছে নিজের ব্যক্তিগত জীবনে, নাকি এমনি মন থেকে তাদের জন্য আপনি ফিল করেছেন? আমি চাইলেই কিন্তু আমি করতে পারবো না, কিন্তু অনেক বইয়ের ভিতরে যারা ওনারা যেটা পছন্দ করবে, যে বইটা ওদের জন্য উপযুক্ত, ওনারাই এটা পছন্দ করছে, এই বইটা পছন্দ করছে, সেই কারণেই হয়েছে এই বইটা। বাহ, চমৎকার চমৎকার। এদিকে আমাদের সাথে জুমে কিছু মানুষ চলে এসেছে, নাজিয়া আপু এসেছে আমাদের সাথে, এদিকে সুরমা আপু। সুরমা আপু, আপনি অন্য দিনের মতো করে কেন বসেননি, এইভাবে আড়াআড়ি করে ফোনটাকে সেট করবেন। এদিকে রীতা পোদ্দার দিদিও চলে এসেছেন। নাজিয়া আপুর সাথে এই দেয়ার আমার কথা হয়নি। নাজিয়া আপু, গুড মর্নিং অ্যান্ড ঈদ মুবারক। আমাদের দেশে নেই তাই গুড মর্নিং বলছি। নাজিয়া আপু, ঈদ কেমন কাটলো? ঈদ মুবারক। ঈদ তো এখানে ভালো, এখানকার মতো ভালো, কিন্তু আমাদের দেশের মতো তো এত প্রাণবন্ত আমি বলবো না, তবে এখানকার মতো ভালো। অনেক দেশের আপু, আমি ছবিতে দেখলাম, নানান ভিডিওতে দেখলাম যে ব্যাপক উৎসাহ নিয়ে চাঁদ রাত হচ্ছে ঈদের সময়, একেবারে বেশ জমজমাট হয়েছে। তো চাঁদ রাতে দেখেছি যে এমন কোনো মানুষ নেই যে হাতে মেহেদি পড়েনি বাঙালিরা। আপনি কি পড়েছেন? একটু হাত দেখি। এবার আচ্ছা, আহা, কিন্তু খুব সুন্দর ঈদ হয়েছে কিন্তু প্রবাসে। হ্যাঁ, নেক্সট ঈদে ইনশাআল্লাহ। তবে এই যে নেক্সাসে জয়েন হতে পারলে আরো ভালো হতো। ফর সাম রিজন আমি নেক্সাস টেলিভিশনটা আসলে অনলাইনে দেখতে পাচ্ছি না কিছুদিন হলো। মেবি কোন একটা প্রবলেম হয়েছে বা কিছু। আমি তোমার থ্রুতে আমি তোমাদের কর্তৃপক্ষকে জানাচ্ছি যে আমি অনুষ্ঠান আসলে এখান থেকে we have a new page আপু, Nexus Lifestyle পেজে আছি আমরা এখন। লাইফস্টাইল পেজে আছি এবং সাথে ইউটিউবে আছি। আচ্ছা, আমি ওটা ট্রাই করব। কিন্তু যাই হোক, আজকের অনুষ্ঠানে অ্যাটলিস্ট তোমাদের সাথে দেখা হলো, আর বাকি যারা জুমে জয়েন হবে তাদের সাথেও ঈদ মোবারক শেয়ারিং হবে, আর যারা গেস্ট আছেন তাদেরকেও ঈদ মোবারক। আর সবসময় নেক্সাসের ঈদের সাথে থাকতে পারছি, এই অনুষ্ঠানেও থাকতে পারছি, এটাই আনন্দ। আর ঈদের আনন্দ তো দেশের পৃথিবীর যে কোনো জায়গা থেকে একই রকম। এই 30 দিন রোজার পরে যে ঈদটা আসে না, ওটার আনন্দটা অনেক বেশি মনে হয়। আর এই দূর দেশে বসে রোজাও মনে হয় ভালোই লাগে, কিন্তু দেশের সেহরিতে ওঠা, সেই ছোটবেলার, আমি আমার বান্ধবীর সাথে সেদিনই কথা বলছিলাম, সেই ছোটবেলায় উঠে সেহরি খাওয়া, গরম গরম রান্নার পরে গরম ভাতটা আসতো, আমরা খেতাম, তারপর একদম নামাজ পড়ে তারপর আবার ঘুমাতাম। আমাদের তখন 1 মাস ছুটি থাকতো স্কুলে রোজার মাসে। ইদানিং এখন হয়তো অতটা ছুটি থাকে কিনা আমি জানি না দেশে রোজাতে। তো রোজা এবং রোজার ঈদটা আমাদের জন্য খুব মজার ছিল ছোটবেলায়। আর দাদার বাড়িতে যাওয়া, নানার বাড়িতে যাওয়া, কতগুলো এবং ড্রেস কখন কোনটা পরবো, সকাল বিকাল রাত, তারপরের দিন, আগের দিন, ঈদের 3 দিন পরে কোনটা, এগুলো একদম স্কেজুল করা থাকতো। তো এগুলোই ছোটবেলার ঈদের কথা খুব মনে পড়ে। আর সবার ঈদের যখন আমি শুনি সবারটা,
সেটা শুনতেও ভালো লাগে। এক একজনের এক এক ঈদের, এই যুগের বাচ্চাদের ঈদ যেমন একটু অন্যরকম, আমাদের ঈদটা আর একটু অন্যরকম ছিল। না, মানুষ বেশ একটু বলে যে না আমি ঈদে কিছু করব না, ঘুমিয়ে কাটাবো। আমার খুব মন খারাপ হয় যে কেন তুমি ঈদে ঘুমিয়ে কাটাবে, কি দরকার, সারা বছর ঘুমাও তুমি, ঈদের দিন উঠে একটু আনন্দ করো। ঈদের আনন্দ তো ফিরে আসে না, প্রতি বছর এক বছর পর পর আসে। সুরমা আপুর কাছে আসতে চাই। সুরমা আপু, একটু ঈদের রেশ তো এখনো আছে এবং ঈদের শেষের এই সময়টাতে আবার সেই আগের জীবন ফিরে আসছে, কেমন লাগছে? সুরমা আপু। সবাইকে শুভ সন্ধ্যা। আগের জীবন বলতে আপু কি ওই যে রোজা নেই এখন সেটা বলতে চাইছেন? হ্যাঁ, মানে এই যে ঈদের সময়টা আমরা শুধু আনন্দ করছি, শুধু নতুন নতুন খাবার দাবার খাচ্ছি, দাওয়াত খাচ্ছি, কিন্তু আবার আমাদের রিয়েলিটি চেক শুরু হয়ে গেছে, মানে আবার সেই সাধারণ জীবন, সেটা কেমন লাগছে? চিন্তা ফিরে আসতেছে, তবে আমার এখনো ঈদের আমেজ এখনো কাটেনি। আমি আমার বাবার বাড়িতে, মানে আমার বাড়িতে আছি, ঈদের আমেজ এখনো আছি, এখনো দাওয়াত খাইতেছি, রেস্টটা এখনো রয়ে গেছে। আপনার ঠিকই আজকের বিষয়ের সাথে মিল আছে। যাবে কালকে থেকে। ধন্যবাদ আপু। এই কয়েকদিন এই ঈদের আমেজের জন্য, দাওয়াতের জন্য এক এক সময় এক জায়গায় ছিলাম, সেই জন্য বসা হয়নি। সবাইকে মিস করেছিলাম, আজকে বসে গেলাম সবার সাথে। বাহ বাহ, খুব ভালো হয়েছে সুরমা আপু, আমাদেরও খুব ভালো লাগলো। রীতা দিদি একটা ছুটি নিশ্চয়ই পেয়েছেন এবং এর মাঝখানে একটা সময় গেছে, সবকিছুর আলাপে আসবো আরেকবার। হোসনার আপু আনমিউট করে থাকবেন, মিষ্টি আপু এই পর্যায়ে জয়েন করেছে, হাসিনা আপু একটু লাইটে এসে জয়েন করবেন এবং এই পর্যায়ে আমাদের আরেকটা বিরতিরও সময় হয়ে গেছে। ফিরে এসে এতটুকুন সময় পাবো, সেই সময়টুকুর মধ্যেই কথা বলার চেষ্টা করব, থাকুন সাথেই। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। হাতে আছে অল্প কিছু সময়, একেবারেই আমাদের আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি এবং আমাদের জুমে বেশ কিছু মানুষ আছেন। ছোট্ট করে একটু কথা বলে এসে আবার স্টুডিওতে ফেরত আসছি। অবশ্যই আমরা এই পর্যায়ে আসতে চাই রীতা দিদির কাছে। রীতা দিদি, আমি একটু এসে জানতে চাই যে ঈদের সময় তো অনেক মানুষ আপনাকে মিষ্টি মিঠাই নানান কিছুর অর্ডার দেয়, তো এখন কি কাজের প্রেশার একটু কম এবং ঘরের মধ্যে কেমন করে সময় কাটছে? অনেক ধন্যবাদ অহনা, সবাইকে শুভ সন্ধ্যা। কাজের চাপ বলতে এখন একটু গরম, তারপরে মিষ্টি খেতে খেতে এখন একটু কম আসলে, আরেকটু ছিল মানে রোজা 15 রোজার পরে। হ্যাঁ, তো তারপরে আস্তে আস্তে এখন তো অনেকদিন হয়ে গেল, ঈদ এক সপ্তাহ, এখন একটু কমেছে চাপটা। তবে আমি আগের কথা একটু বলি, ছোট ছিলাম সবার আশেপাশে সব যখন যেতাম, সেমাইটা যখন খেতে দিত ঈদের দিন, কার বাসার সেমাইটা বেশি মজা একদম, এটা আসলে খুব মনে পড়ে এখন। আসলে তো তাই তো, এই কথাটা আমিও ভুলে গেছি যে আসলে আমরা প্রত্যেকটা বাসায়, আমি বিল্ডিং এ আমরা 15টা ফ্যামিলি থাকি, সেই 15 বাড়িতেই খেতে হবে এবং কার বাসার সেমাই, কার বাসার পায়েসটা বেশি মজা, এটা আসলে আমরা খেয়ে খেয়ে বলতাম। এটাও আসলে আনন্দ ঈদের। অনেক ধন্যবাদ। হোসনার আপু একটু আনমিউট করবেন। হোসনার আপু, আপনার সাথে চমৎকার একটা ঈদ কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু আজ এসে ঈদের শেষে এসেও আপনার সাথে কথা হচ্ছে, এটাতেই আমি খুশি। ঈদের রেশ এখনো আছে, বাড়িতে ঈদের সময়টা কেমন করে কাটালেন সেটা শুনতে চাই। সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আমার সাথী বন্ধুদেরকেও শুভেচ্ছা ও ভালোবাসা। আমার প্রিয় মায়াবী কন্যা অহনা আপুকে আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাকেও আপু। অহনা আপু, আজকে একটা ছোট্ট লেখা আছে, শুনবেন? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি শুনবো, তাড়াতাড়ি শোনান। অবশ্যই শুনবো। আপনি তৈরি করুন, ততক্ষণে আমি একটু এসে, আপনার কি হাতে রেডি আছে? ঠিক আছে, পড়ুন। তুমি আমার অহংকার। ঠিক আছে। নাম, তুমি ভোরের শিশির, তুমি শ্বেতপদ্ম, তুমি নীল আকাশ, তুমি প্রস্ফুটিত গোলাপ, তুমি আলোকিত জ্যোৎস্না, তুমি আশার আলো, তুমি দুঃখের সান্ত্বনা, তুমি সুখের ছায়া, তুমি কল্পনায় আঁকা ছবি, তোমায় দেখিব আমি শতরূপে শতবার, তুমি আমার অহংকার। বাহ, কি সুন্দর মিষ্টি একটা লেখা হয়েছে, চমৎকার হয়েছে আপু, খুব পছন্দ হলো, অনেক ধন্যবাদ। আমাদের বন্ধুরাও পছন্দ করেছে। আমি একটু মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, মিষ্টি করে 2-4 লাইন গান শুনি ঈদের শেষের রেশে।
অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ঈদের রেসটা শেষ হয়ে গেছে কিন্তু রয়ে গেছে, কালকেই মাত্র সেমাই শেষ হলো। তো আজকে থেকে আবার নতুন রান্না বাড়ি, চচ্চড়ি, ডাল, মাছ এগুলো রান্না শুরু করলাম। আশা করি সবারই ভালো কেটেছে, আমারও। আর গান শুনতেই হবে আজকে। হ্যাঁ হ্যাঁ, একটু গান শুনি চলো। 2 লাইন বলে। হ্যাঁ 2 লাইন। কমল দাসের সুরে পুরানো দিনের একটি গান। এখনো ছেলে চাঁদ, এখনো ফোটেনি তারা, এখনো দিনের কাজ হয়নি চিনোর সারা। এ পথে কি যাও ফিরে, এ পথে যাও ফিরে, এখনো ওঠেনি চাঁদ। ধন্যবাদ আপু। সুন্দর। You're a natural. Definitely, she's very talented. মিষ্টি আপু অনেক অনেক ধন্যবাদ। হাসিনা আপু একটু আসি, হাসিনা আপুর কাছে এসে জানতে চাই যে আপু আজকের দিনে নাকি অফিসের চাঁদ উঠেছে গতকালকে রাতে, তো আজকে থেকে অফিস, সারা দেশে অফিস, তো এখন তো কাজে ফিরে গেছেন, কেমন লাগে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ধন্যবাদ। ভালো লাগে না তো, ঘুম থেকেই উঠতে ইচ্ছে করতেছিল না, চাকরিটা না করতে পারলে ভালো ছিল, কিন্তু জীবনের তাগিদে যাওয়া লাগবে, করা লাগবে, তাই এটা ঈদের পর পর বলে মনে হচ্ছে, আর 1 মাস পরে দেখবেন কাজ ছাড়া ভালো লাগবে না, খুব আলসেমি লাগতেছিল। তো ঈদের রেস্টটা আসলেই, এই যে রীতা আপুর কথা একটা কথা মনে পড়লো, ঈদের সময় আমার অন্যান্য রান্না যেমন তেমন, আমার চাস্তো বোনগুলো আসতো বুঝছো, হাসিনা পার বাসায় একটু পায়েস খাওয়া লাগবে, একটু সেমাই, ওটা একদম খাঁটি দুধের। আচ্ছা, আমি বলতাম যে পুরো বাড়িতে কত পুরনো মানুষ রান্না করে, এটা আসলেই কি মজা হয়। আমি আবার ওদের জিজ্ঞেস করতাম, না হাসিনা আর কোনো কথা বলেন না, পায়েস থাকলে দেন তো তাড়াতাড়ি। বাহ, তাহলে আমারও নরসিংদী যেতে হবে আসলে পায়েস খেতে, এখন তো লোভ লেগেই গেল, পায়েস খেতে আসবো আপু। এদিকে ফারহানা নার্গিস আপু শেষ থেকে এসে যুক্ত হয়েছেন, তার সাথেও একটু কথা বলে নেই। ঈদের শেষের এই সময়টা আসলে কেমন কাটছে বাড়িতে? এখন তো আবার ছেলেকে খাবার দাবার রেডি করে অফিসে পাঠাতে হচ্ছে, নানান কিছু হচ্ছে, ও যদিও স্টুডেন্ট বাইরে যাচ্ছে, তো এখন হলো কি অবস্থা বাড়িতে? আসসালামু আলাইকুম বারাকাতুহু। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, ও স্টুডেন্ট, তারপরেও ওকে এবছর সে ইউনিভার্সিটিতেই জয়েন করলো। হ্যাঁ, মানে করছে সিভি, আর ওকে আল্লাহর রহমতে নিয়ে নিছে। তার যাই হোক, তারপরে পড়াশোনা শেষ করতেছে। আর ওকে তো এখন অবশ্যই সকালে উঠতে হয়, ওকে 4টা রোজা কিন্তু আমি করে ফেলছি, মানে ঈদের পরপর থেকে রোজা শুরু করছি। ওকে বলছি যেহেতু গত বছরেও সবটা রোজা করছিল, তারপরে বললাম যে তোমার তো মিস হয়ে যাবে, যেহেতু তুমি এখন জয়েন করছো, তুমি তার সময় পাবে, আবার রোজা শুরু করে, এখন রোজা শুরু করি। তারপর ও রোজা করলো, তারপরে 3-4টা করে ফেলছে আলহামদুলিল্লাহ। তারপরও আর 2টা বাকি আছে, করে ফেলবে এক সময় করে। তারপরে ও যে সকালবেলা উঠে, রাত্রেবেলায় আমি প্রিপেয়ার করে রাখি যে কি সকালবেলাটা নিয়ে যাবে। আর যদি ফজর ওয়াক্তে আমি রান্না মানে কিছু করে দিতে পারি, করে দিলাম, আর নইলে হচ্ছে ওই রাত্রে আমি ঠিক করে রেখে দিই, তা নিয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আপু। বাহ, চমৎকার। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রেহনুমা আপু, সবার উদ্দেশ্যে যদি ছোট্ট করে ঈদের সময়টা কিছু বলতে হয়, বিদায় বেলা। সবাইকে এটাই বলবো যে আমরা লুক ফরওয়ার্ড করি এই ঈদের জন্য, আমরা ওয়েট করে থাকি। সো আরেকটা ঈদ আছে, সো সবাইকে এটাই বলবো যে যার যেই প্ল্যান, যে যেভাবে ঈদকে স্পেন্ড করতে চায়, যে যেভাবে প্ল্যান করেছে যে এটা করব ঈদের পরে, হ্যাঁ সেটা তখনই তাদের করে ফেলতে আমি বলবো। ডোন্ট ওয়েট, বিকজ উই অল নো যে লাইফ ইজ টু শর্ট অ্যান্ড ইউ নেভার নো। সো যেটা যার যখন করার ইচ্ছা, যার যেটা করতে ভালো লাগে, তখন সেটা আমি করে ফেলতে পারি। ডোন্ট ওয়েট ফর এনিথিং। বাহ, চমৎকার। এই শর্ট, ভেরি শর্ট। হ্যাঁ, একেবারে আমি সবাইকে বলি ইয়োলো, ইউ অনলি লিভ ওয়ান্স। ইউ অনলি লিভ ওয়ান্স, সো ডু হোয়াট মেক্স ইউ হ্যাপি। হ্যাঁ, ডেফিনেটলি। মৌ আপুর কাছে সবার উদ্দেশ্যে ছোট করে একটু বিদায়। আসলে আমাদের রেস্টটা কিন্তু শেষ হয় না, যেটা সত্যি বলতে আমার কাছে, আমার ঈদটা শেষ হবে কোরবানি ঈদের পর। মানে এই যে রোজার ঈদ থেকে কোরবানি ঈদ আমাদের খুব অল্প সময়, 2 মাসের এই সময়টা, এই 2 মাসটাই ঈদের, এটা যেতে যেতে ওটার আসার আগমন অপেক্ষা। তো আমার মনে হয় ঈদের রেশ আসলে কোরবানি ঈদের পরে শেষ হবে। আবার বৈশাখ মাথায় করে ঈদ শেষ হলো, কিন্তু হ্যাঁ বৈশাখ এখনো আছে। 3 বছর পরে, হ্যাঁ 3 বছর পরে আমরা বৈশাখে কিন্তু পান্তা খেতে পারবো। হ্যাঁ, রমজানের জন্য 3 বছর খেতে পারিনি।
ঈদটা আমাদের আনন্দের হোক, সবার জন্য আনন্দের হোক, আমাদের চারপাশে যারা আছে সবাইকে নিয়ে যেন আমরা ঈদের আনন্দ করতে পারি, এটাই আমাদের চিন্তা ভাবনা হোক। অনেক ধন্যবাদ দুজনকে, দুজন এসে আমাদের নেক্সাস লেডিস ক্লাবকে আলোকিত করে গেলেন। আমাদের এই আলো জীবনে থাকবে, অবশ্যই ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। 1 ঘন্টা কিভাবে কেটে গেল উই ডোন্ট নো। চমৎকার। আমাদের দর্শক বন্ধুরা এভাবেই আমাদেরকে উপভোগ করেছেন, এমনটাই আমাদের আশা। আমাদের জুমের সকল বন্ধুদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকে। বিদায়।